কথায় বলে দারোগায় বলেছে চাচি, আমি কে আর আমি আছি। শুভেন্দুবাবু বলেছেন বাংলায় মুসলিম ভোটারদের আমাদের দরকার নেই। আজ কথা বলবো পশ্চিমবাংলার মুসলিম ভোটার কতটা ফ্যাক্টর তা নিয়ে। যদিও শুভেন্দুবাবু বলে দিয়েছেন মুসলিম ভোটার ছাড়াই বাংলায় ক্ষমতায় আসা যায়, তাই সকলে সমীকরণ নিয়ে ব্যস্ত। আমি তুলে ধরছি শুভেন্দুবাবুর এই কথা বলার কারণগুলো কি কি, আর বর্তমান বাংলায় মুসলিম ছাড়ার রাজনীতি, এ দুটো জিনিস নিয়েই আলোচনা করব। প্রথমেই বলে রাখি, পশ্চিমবাংলায় প্রতি 4 জন ভোটারের মধ্যে 1 জন ভোটার বা তার থেকে সামান্য বেশি ভোটাররা হলেন মুসলিম, অর্থাৎ প্রায় 27% মুসলিম ভোটার। এবার কথা হচ্ছে, তারা কি সব একদিকেই ভোট দেয়? 27% মুসলিম সবাই কি একই বোতাম টিপে ভোট দেবেন? পশ্চিমবাংলা সহ সারা ভারতে আমরা দেখেছি মোটামুটি 40 থেকে 42% ভোট পেলেই জিতে যাচ্ছে। তাহলে 27% ভোট একদিকে গেলে আর মাত্র 14 থেকে 15% ভোট বেশি পেলেই কেল্লা ফতে সরকার করার মতো পরিস্থিতিতে চলে আসবে। কিন্তু শুভেন্দুর হিসাবে বাকি থাকছে যে 73% ভোটার, অর্থাৎ মেজরিটি ভোটার, তারা এক হলে কেন সরকার করতে পারবে না? বেশ ভালো হিসাব। এইবার চলুন বাংলার রাজনীতিতে বিধানসভা অনুযায়ী কটি আসনে শুধু মুসলিম ভোটাররা জিতিয়ে আনতে পারে বিভিন্ন পর্যালোচনা করে বিধানসভা অনুযায়ী ধরে ধরে দেখলে পশ্চিমবাংলার 294টি আসনের মধ্যে 145টি আসনে মুসলিম ভোটার আছে 22%-এর উপর। 100 জন ভোটারের ভেতর 22% ভোটার হচ্ছে মুসলিম ভোটার 145টি আসনে। এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, যেখানে 294টি আসনের মধ্যে 148টি আসন পেলেই সেই দল সরকার গড়বে, সেখানে 145টি বিধানসভাতে 22%-এর উপর মুসলিম ভোটার। আবার যার মধ্যে 60টি আসন এমন রয়েছে যেখানে প্রায় 45 থেকে 50%-এর উপর মুসলিম ভোটার, 40টি আসন 40%-এর উপর মুসলিম ভোটার, আর 25টি আসন এমন রয়েছে যেখানে 35 থেকে 40% মুসলিম ভোটার। তাহলে শুভেন্দু ফর্মুলাতেই ধরে নিলাম বাংলার 294টি আসনের মধ্যে এই 125-এর জায়গায় 120টি আসনের ভরসা ছেড়ে দিলাম, অর্থাৎ পড়ে থাকলো 174টি আসন। ক্ষমতায় আসতে প্রয়োজন 148টি আসন, অর্থাৎ 174-এর মধ্যে 148টি জিততে হবে। সমীকরণ টাফ, তবে সহজ, কিন্তু শুভেন্দু ফর্মুলায় বহুত ইজি। আগেই বললাম বর্তমানে বাংলায় ভোটার প্রতি 4 জনে 1 জন মুসলিম, আর বিধায়ক 294 জনে 42 জন, তাহলে 7 জনে 1 জন বিধায়ক মুসলিম বিধায়ক। সেখান থেকেই জিতে আসে বেশিরভাগ যেসব আসনগুলিতে প্রায় 50%-এর উপর মুসলিম ভোটার। তাহলে প্রতিনিধিত্ব করছে কারা? বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু নেতৃত্বরা, অর্থাৎ 35 থেকে 40%-এর উপর মুসলিম অধ্যুষিত এলাকাতেও তৃণমূলের হিন্দু প্রার্থী। তাহলে তাদের যে নিজস্ব ছোটোখাটো 10 থেকে 12% হিন্দু ভোট আসলেই এই আসনগুলি সহজেই জয় হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু মুসলিম অধ্যুষিত এলাকায় কনফার্ম ধরে নেওয়া যায় 120টি আসন তৃণমূলের পকেটে চলে যাচ্ছে। সম্প্রতি শুভেন্দু আরও একটু বড় দাবি করেছেন, লোকসভায় 10 থেকে 12টি আসন বাম কংগ্রেস হিন্দু ভোট কাটায় বিজেপি হেরে গেছে। মাথায় রাখবেন, হিন্দু ভোট কাটাই, অর্থাৎ ওই আসনগুলি বিজেপি নিমেষেই জিতে যেত। তাহলে 12টি লোকসভা মানে মোটামুটি 7-12-84টি বিধানসভা, সেখানে বাম কংগ্রেস হিন্দু ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। তাহলে শুধুমাত্র হিন্দু ভোটে যদি রাজ্যে ক্ষমতায় আসতে হয়, তাহলে প্রথমেই সকল বাম কংগ্রেস বন্ধুদের হাতে পায়ে ধরে বলতে হবে, আপনারা কেউ প্রার্থী দেবেন না এই 84টি আসনে, সমস্ত হিন্দু ভোট আমরা নেব। এই নিয়ে রাজ্যে ক্ষমতায় আসবো, ব্যাস, আর কোনো ঝামেলাই থাকলো না। 84টি আসন জিতে গেল, বাম কংগ্রেস দাঁড়ালো না, লাটাই গুছিয়ে নিল। তারা যে 64 বছর 30+34 শাসন করেছে তাও তারা ভুলে গেল। একেবারে হিন্দু ভোটার রয়েছে যেখানে 84টা বাম কংগ্রেসদের নাকি তারা ভোট দিয়েছে, সেই ভোটারগুলো হিসেব করে বলে দিল যে এই 12টা লোকসভায় আমরা জিততাম, অর্থাৎ 84টা আসন জিতে যেত। এখানে আর একটা জিনিস লক্ষণীয়, বাম কংগ্রেস কিন্তু শুধু হিন্দু ভোট ওই কাটে, মুসলিম ভোট একটাও পায় না ওরা। বেশ সহজ হিসাব। তাহলে রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা বা লোকসভা হয়ে বাম কংগ্রেস
4 লাখ 5 লাখ ভোট কিভাবে পেল সেখানে? সেগুলো বিজেপি ছেড়ে সব হিন্দুরাই বাম কংগ্রেসে ভোট দিয়েছেন কি? আসলেই কি তাই? তাহলে সমীকরণ কি দাঁড়ালো? একদিকে টিএমসি 120, বিজেপি 84, অর্থাৎ বাম কংগ্রেস দাঁড়াচ্ছে না ওই 84টা আসনে। পড়ে থাকলো 90টি আসন। এই আসনগুলো তো অবশ্যই বিজেপি পাবে, কারণ সেখানে মুসলিম ভোটার ফ্যাক্টরি নাই। তাহলে সহজ হিসাব, বিজেপি কটি আসন পেল? ওই 84টা আসন, আর এই 90টা কনফার্ম, তাহলে 174 তো হয়ে গেল। ক্ষমতায় আসতে লাগবে কটা? 148টি আসন। 294-এর মধ্যে 148টি পেলেই ক্ষমতায় চলে আসছে। সেফ সাইড হিসাবে ধরে নেওয়া যেতেই পারে 150টি পেলেই। 174-এর মধ্যে 150, কিন্তু 174টাই তো পেয়ে যাচ্ছে। বাদ সাধল 2021 বিধানসভা। 2021 বিধানসভায় মাত্র 77-এ কিভাবে থামলো? অন্ততপক্ষে 80 তো পূরণ করতে পারত। 90-তে 80 বলছি না, মোট 174-এই 80 তো পূরণ করতে পারত। এই আসনগুলিতে তো মুসলিম ভোটার কোনো ফ্যাক্টরই নাই যে 90টি আসন, সেখান থেকেও তো মিনিমাম 80টা পেতেই পারত। এখন কথা হচ্ছে 2021 ছাড়ুন, ভবিষ্যৎ দেখুন, 2026 দেখুন। শুভেন্দু ফর্মুলা, হিন্দু ভোটার ফ্যাক্টর ফর্মুলা, মুসলিম ভোটারের কোনো দরকার নেই। এইবার একটু দেখে নেওয়া যাক ভোটার। পশ্চিমবাংলায় গড়ে 70% ভোটার ভোট দেয়, বাকি 30% ভোটার নানা কারণে ভোট দেন না। হতে পারে পরিযায়ী শ্রমিক, কিংবা বাইরের কোনো দেশে থাকে, বা অন্য কোনো কারণে। তাহলে এই 30% ভোটার থেকে বেছে বেছে হিন্দু ভোটার যারা বাইরে থাকে তাদের ভোট দিতে বাড়িতে আনতে বাধ্য করতে হবে। সে নরওয়েতে থাকলেও প্রয়োজনে প্লেনের টিকিট সাথে অন্যান্য যত সুযোগ সুবিধা দিয়ে ফেরানো যায় তাকে ভোট দিতে আনতে হবে। তবে কনফার্ম হতে হবে সে যেন বিজেপির ভোটার হয়। তবে মাথায় রাখতে হবে মুসলিম ভোটার যেন না ফিরে আসে, আর তৃণমূলের যারা হিন্দু ভোট দেবে তাদেরও যেন না ফিরিয়ে আনা হয়। আবার আর একটা বড় ফ্যাক্টর মহিলা ভোটার, ওনারা আবার প্রায় 50%। তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। এইসবের সমস্ত কিছু ছাপিয়ে তাদের জন্য নতুন কিছু ব্যবস্থা করে দিতে হবে। তাদের জন্য অন্য কোনো ভাণ্ডারের ব্যবস্থা দিতে হবে যাতে সেই মধুর দিকে ছোটে। আর প্রত্যেকটা বাড়ির মহিলাদেরকে এইভাবে বলতে হবে, যারা হিন্দু ভোটার, মহিলা হিন্দু ভোটার, ভোটটা বিজেপিকেই যেন দেয় তারা। সে আপনি যত ফ্যাসিলিটি পাচ্ছেন তার থেকে বেশি আমরা ব্যবস্থা করে দেব বলে হিন্দু ভোটার যারা আছে, প্রার্থী আমরা হিন্দুর থেকে দিচ্ছি বিজেপির, তাই আপনাকে ভোটটা কিন্তু বিজেপিতে দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বড় অফার আমরা দেব, সাথে চৈত্র সেলে কেনাকাটা ফ্রি করে দেব। এছাড়াও আরও যারা আছে বাংলায় আদিবাসী সম্প্রদায়, কুর্মী, রাজবংশী, এসসি এসটি, মতুয়া সম্প্রদায়ের নিজেদের যে দাবি দাবা, পিছিয়ে পড়ার সমস্যা সব ভুলে গিয়ে প্রথমে মনে রাখতে হবে আপনি হিন্দু, তাই ভোটটা অবশ্যই বিজেপিকে। ব্যাস, আর কিছুই দরকার নেই। তাহলে এই আসনগুলি তো সহজেই জিতে যাচ্ছে বিজেপি। আচ্ছা, আর একটা কথা, জো হামারা সাথ হে হাম উনকা সাথ হে। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভায় ভোট পেয়েছে 38%, বাকি পড়ে রইল 62% ভোটার। তাদের মধ্যে তো বেশিরভাগ হিন্দু হলেও শুভেন্দু ফর্মুলায় এই 62% লোকের পাশে বিজেপি থাকতে পারবে না। তাদের উন্নতি বা বিকাশ তা তো না করলেও চলবে, 38%-এর জন্য বিকাশ করলেই তো হয়ে যাবে। জো হামারা সাথ হাম উনকা সাথ। তাহলে এই 62% অর্থাৎ মেজরিটি জনগণের সাথে বিজেপি কি থাকছে না বাংলাতে? এইবার আপনার প্রশ্ন হচ্ছে, মুসলিমরা রাজনীতির কিচ্ছু বোঝে না, তাই তারা একত্রিত হয়ে সব ভোট এক জায়গায় দিচ্ছে। আসলে তারা নির্বোধ। তাদের নিজেদের উন্নতি তারা কখনোই চায় না, নিজেদের মঙ্গল থেকে তারা দূরে থাকতে চায়। তাই তারা একজোট হয়ে ভোট দিয়ে তৃণমূলকে জিতাচ্ছে। আর আপনি ওইদিকে সব হিন্দু যখন ওই এক জায়গায় ভোট দেবে সেই আশা নিয়ে বসে আছেন, ঠিক তখন আবার একই স্লোগান, এরা নির্বোধ, এক হতে পারছে না, নিজেদের মঙ্গল চাইছে না। তাহলে কি করে হবে? এক হয়ে ভোটটা দিলেই ব্যাস এরা বুদ্ধিমান হয়ে যেত, নিজেদের উন্নতি তারা নিজেরাই বুঝে নিত। বিজেপি বাংলাতে ক্ষমতায় আসলেই সারা ভারতে যেভাবে হিন্দুদের বেছে বেছে মঙ্গল করা হচ্ছে, বিভিন্ন কাজের সুবিধা দেওয়া হচ্ছে, সেইভাবে বাংলাতেও বেছে বেছে বের করে নিয়ে আসা হতো। নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের কোনো জরুরত নেই থা। শুভেন্দুর রাজনীতি নিয়ে একটু না বললেই নয়। উত্তরবঙ্গে গিয়ে বাংলা ভাগ করার কথাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। দক্ষিণ বাংলায় এলে কই, আমার তো কোনো সম্মতি
আপত্তি নেই এতে। সোমবারে সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলার রাজনীতির আমি A to Z ফর্মুলা দিয়ে জিতে এসেছি, প্রার্থী সব ঠিকঠাক দিয়ে নিয়ে এসেছি। মঙ্গলবারে পিসি ভাইপোকে তিহার জেলে ভরবো, বুধবারে এসে ধর্ণা মঞ্চ, বৃহস্পতিতে ধর্ণা মঞ্চ ভুলে আবার বলে উঠল আমাদের দলের খবর সব লিক হয়ে যাচ্ছে। ঠিক দলের মধ্যে তৃণমূলের কেউ লুকিয়ে আছে, আমি সব জেনে গেছি কে বা কারা এইসব করছে। শুক্রবারে এসে আমি মমতার সব কিছু জানি, সব ফাঁস করে দেব। আসলে নির্দিষ্ট কোনো পরিকল্পনাই নেই। আবার ভোট মিটতেই আমি প্রার্থীপদ সেট করিনি, সংগঠনে আমি নেই, আমি শুধু ভোট প্রচারে আছি। যে শুভেন্দুবাবু সব কিছুতে, তিনি আবার পুরো 360 ডিগ্রি ঘুরে যাচ্ছেন। এই তো কিছুদিন আগেই বলেছিলেন মমতা ব্যানার্জির কি একাই অধিকার আছে মুসলিম ভোটের উপর। আবার সেই শুভেন্দুই বলছেন কোনো মুসলিম ভোটার, কোনো সংখ্যালঘু মোর্চার চাই না আমাদের ভোট, আমরা শুধু হিন্দু ভোটার দিয়েই জিতে যাব। আরেকটু বলি, বিজেপি যেভাবে 2019 সাল পর্যন্ত এগোচ্ছিল, প্রায় 40%-এর কাছে পৌঁছে গিয়েছিল ভোট শেয়ার, সেখান থেকে এইবার অর্থাৎ 2024 সালে 38% এসে পৌঁছেছে। তাহলে ভাবুন, 4 থেকে 5% ভোট শেয়ার বাড়লেই কিন্তু খেলা ঘুরে যেত। আর শুভেন্দুবাবু রাজ্য রাজনীতির একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে নিলেন কিনা বুঝতে পারলাম না। এখন যদি বুমেরাং হয়ে ফিরে আসে বিজেপির দিকেই, ভোটের সমীকরণে যদি এইভাবে এগোনোর চেষ্টা চলতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসলেই কিন্তু 2-3% ভোট বাড়ার জায়গায় যদি কমে যায় তাহলে কিন্তু ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা সব কিছু থেকেই বিজেপি দূরে চলে যাবে। তারা যারা মুসলিম ভোটার ছিল একেবারে নগণ্য হলেও 2-3% ভোটাররা যারা হয়তো বিজেপিকে ভোট দিয়েছিল, তারা কোথায় যাবে? কোন ভরসায়, কোন ছাতার তলায় দাঁড়াবে এই ভোটাররা? যদি কেউ ভেবে থাকেন মুসলিমদের একটা ভোটও এদিক ওদিক যায় না, তাহলে মুর্শিদাবাদের মাহফুজা খাতুন কোন অ্যাঙ্গেলে বিজেপির নেত্রী, আর হাইকোর্টের উকিল আলতাফ আনসারি বা কোন বিজেপির সংখ্যালঘু মোর্চার কথা বলেন? তাহলে শুভেন্দুবাবু কেন বললেন সংখ্যালঘু মোর্চার ভোট, এমনকি রাষ্ট্রবাদী মুসলিম ভোটেরও প্রয়োজন নেই? এর পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। তবে আমার মতে প্রথমত শুভেন্দুবাবু দলের মধ্যেই কোণঠাসা হওয়ার মতো পরিস্থিতিতে, প্রার্থী বাছাই, ভোট প্রচার, রণকৌশল সব ওনার হাতে থাকলেও হারের দায়ভার নিতে চাইছেন না, তাই প্রশ্নের অভিমুখ বদল করার চেষ্টা চলছে। দ্বিতীয়ত, উনি এই হিন্দু মুসলিম চাল ছেড়ে চাইছেন মুসলিম ভোট না নিয়েও মাত্র 8 থেকে 10% হিন্দু ভোটার ঘোরাতে পারলে কিন্তু রাজ্যে ক্ষমতায় চলে আসতে পারেন। অর্থাৎ সব হিন্দু নয়, টার্গেট 10% হিন্দু ভোট, ব্যাস তাতেই হয়ে যাবে, রাজ্যে ক্ষমতায় চলে আসা যাবে। তৃতীয়ত, শুভেন্দু অধিকারী চাইছেন নিজের ব্র্যান্ড ভ্যালু কোনোভাবেই কমতে দেবেন না, কারণ বঙ্গ বিজেপির বর্তমান মুখ কিন্তু শুভেন্দুবাবুই। তাই লোকসভাতে খারাপ ফল, বিধানসভাতে উপনির্বাচনে ভরাডুবির পরেও, এমনকি দিল্লিতে গিয়ে সুবিধা না করতে পারলেও রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে থাকতে চাইছেন উনি। সবথেকে গুরুত্ববান নেতা হয়ে থাকতে চাইছেন বিজেপির মধ্যে। তবে শুভেন্দুর এই রাজনীতিতে ঘরে বাইরে দুইভাবেই বঙ্গ বিজেপি চাপে পড়েছে। একে তো কেন্দ্র বিজেপির উল্টো পথে হেঁটেছে বঙ্গ বিজেপি, আবার মুসলিম ভোটারদের হয়তো আরও একত্রিত করে দিতে পারে বিরোধী পক্ষে। তবে বাংলাতে বিজেপি এইভাবে রাজনীতি করে কতটা ফলপ্রসূ করতে পারে তা ভবিষ্যতে দেখা যাবে। এই ভিডিওর উপর আপনার কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।